হ্যাঁ, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হলো ভারতবর্ষের সংবিধান, তাই না? ভারতবর্ষের সংবিধান যখন 1950 সালের 26শে জানুয়ারি যেদিন থেকে ইমপ্লিমেন্ট হলো, যেদিন থেকে আমরা আমাদের সংবিধানকে গ্রহণ করলাম, যেদিন থেকে বিধিবদ্ধ করলাম, সেই দিন থেকেই কিন্তু আমরা জানি, বিশেষ করে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা জানি যে সংবিধান তৈরির সময় আমাদের কতগুলি ছিল, 395টা ধারা আর 8টা তফসিল নিয়ে গঠিত ছিল, তাই না? এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। এখন পশ্চিমবঙ্গ যে বিষয় নিয়ে অত্যন্ত চর্চা হচ্ছে যে রাজ্যপাল, আমাদের মাননীয় রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপালের অফিসেরই একজন মহিলা কর্মী তিনি অভিযোগ করেছেন মলেস্টেশনের। তো ইটস এ ভেরি সিরিয়াস অ্যালিগেশন, এবং এটা নিয়ে অষ্টাদশ নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, বিশেষ করে কেন্দ্রে যে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, এই দুই সরকারের মধ্যে একটা টাসেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। একটা অ্যালিগেশন এবং কাউন্টার অ্যালিগেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা যেমন অভিযোগ করছেন, সিমিলারলি রাজ্যপাল নিজে তিনি কাউন্টার করেছেন এবং তিনি নিজে কিছু স্টেটমেন্ট দিয়েছেন। তো যাই হোক, আমি আপনাদের বিশেষ করে পশ্চিমবাংলার জনসাধারণকে একটা বিষয় বলতে চাই, বিশেষ করে যারা বাংলায় কথা বলেন, বাংলা ভাষা বোঝেন, তাদের জন্য আমি বলছি যে ভারতবর্ষের যে সংবিধানটা তৈরি হয়েছে সেই সংবিধান কিন্তু দেশের বৃহত্তম আইন, ঠিক আছে? এই সংবিধানে বলা রয়েছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা কিছু ইমিউনিটি পাওয়ার বা কিছু তাদের সুরক্ষা দেওয়া হয়েছে, ঠিক আছে, রক্ষা কবচ দেওয়া হয়েছে। সেখানটা বলা রয়েছে যে দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি অথবা রাজ্যপালরা, তারা শ্যাল নট বি অ্যান্সারেবল টু এনি কোর্ট, তারা কিন্তু ভারতবর্ষের কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, ঠিক আছে, ফর দ্য এক্সারসাইজ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য পাওয়ার্স অ্যান্ড ডিউটিস অফ হিজ অফিস। যতদিন তিনি যে কাজ করবেন এবং তিনি যে ক্ষমতা প্রয়োগ করবেন, তার জন্য তাকে কোনো কোর্টের কাছে, কোনো আদালতের কাছে, না ডিস্ট্রিক্ট কোর্ট, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, কারোর কাছে তাকে জবাবদিহি করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার এটা নাম্বার একটা প্রভিশন। আরেকটা প্রভিশন আছে, বলছে 2 নম্বরে বলছে যে নো ক্রিমিনাল প্রসিডিংস। দেখুন, কোনো ক্রিমিনাল প্রসিডিংস মানে ফৌজদারি মামলা বা ফৌজদারি যে প্রক্রিয়া, সেইটা করা যাবে না। হোয়াটসোএভার শ্যাল বি ইনস্টিটিউটেড আর কন্টিনিউড, তার রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি থাকাকালীন, পদে থাকাকালীন তাদের বিরুদ্ধে ভারতবর্ষের কোনো আদালতে কোনো রকম ফৌজদারি মামলার প্রক্রিয়া জারি করা যাবে না বা ফৌজদারি মামলা শুরু করাও যাবে না এবং সেটা চালানোও যাবে না। রিমেম্বার, আমি ইংরেজিতে বলছি, নো ক্রিমিনাল প্রসিডিংস হোয়াটসোএভার শ্যাল বি ইনস্টিটিউটেড অর কন্টিনিউড against the president or the governor of a state in any court during his term of office, ঠিক আছে? নেক্সট, নাম্বার 3তে কী বলছে? নো প্রসেস ফর দ্য অ্যারেস্ট or imprisonment of the president or the governor of a state shall issue from any court during his term of office। তার মানে ক্ষমতায় থাকাকালীন আমাদের ভারতবর্ষের সংবিধানে বলা আছে যে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের কার্যকাল এর মেয়াদ হচ্ছে 5 বছর। সেটা আমরা সকলেই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা জানি এবং অনেকেই জানেন আপনারা। তো বলছি, এই ক্ষমতায় থাকার সময় বা তার অফিসে কার্যকালের মধ্যে ভারতবর্ষের মধ্যে কোনো আদালত তার বিরুদ্ধে কোনো রকম কী করতে পারবে না? অ্যারেস্টের প্রক্রিয়া করতে পারবে না, অথবা তাকে ইমপ্রিজনমেন্ট, তাকে কারারুদ্ধ করার কিন্তু কোনো রকম কোনো প্রক্রিয়া শুরুই করতে পারবে না, ঠিক আছে? কয়েকটা কথা বলার জন্যেই আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমি ভাবছিলাম যে চলমান বিবাদ চলছে রাজনৈতিক স্তরে, তো আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে আমাদের এটা মোরাল দায়িত্ব পড়ে যে আমরা আমাদের যারা ভাই বোন এবং মানুষজন আছেন তাদেরকে একটু অবহিত করা। সেই জন্যে আমি এই ভিডিওটা করলাম। আপনারা জেনে আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন যে ভারতবর্ষের সংবিধানে কী বলা রয়েছে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয় তখনই কিন্তু আমাদের যারা কনস্টিটিউশন ফ্রেমার, ভারতবর্ষের সংবিধান প্রণয়ন করেছিলেন বি আর আম্বেদকর সহ অন্যান্যরা, তারা জানতেন যে এরকম সমস্যা আসতে পারে। এই রকম সমস্যায় আসতে কেন্দ্রে একটা রাজনৈতিক দলের সরকার এবং রাজ্যে যদি অন্য একটি রাজনৈতিক দলের সরকার থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে রাজ্যের যে বিরোধী দল আছে
কেন্দ্রের বিরোধী দল তারা কি করে, তারা অনেক সময় এইরকম রাজ্যপালকে হ্যারাস করার জন্য বা তাকে বিব্রত করার জন্য কখনো কখনো এইরকম কাজ করে ফেলতে পারে, এবং এটা হয়, এটা এটা দেখা যায় কী বলে কেন আমাদের রাজনৈতিক যে অবস্থান বিভিন্ন দলের, আলটিমেটলি তো রাজনৈতিক নেতারাই তারাই তো আমাদের ভাগ্য বিধাতা, তারাই আমাদের ভাগ্য লেখে, কারণ আমরা তাদের নির্বাচন করে প্রতি 5 বছর অন্তর নির্বাচন করে পাঠাই সংসদে বা বিধানসভায়, তারপরে তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে, সেই আইন অনুযায়ী আমাদের দেশ বা রাজ্য পরিচালিত হয়। ঠিক আছে, তো এই জন্য জানতেন তারা, সংবিধান প্রণেতারা জানতেন যে এই রকম সমস্যা হতে পারে, আর এই সমস্যা থেকে সমস্যার সমাধান সূত্র তারাই দিয়ে গেছেন, ভারতের সংবিধানই দিয়ে গেছেন। ঠিক আছে, আর একটা খুব মজার ব্যাপার আছে, আর্টিকেল 361 এই সম্পর্কে কিন্তু সুপ্রিম কোর্টের একটা ভালো রায় আছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল রামেশ্বর প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, একটা মামলা হয়েছিল। সেই মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে দ্য পজিশন ইন ল, রিমেম্বার, মনে রাখুন, দ্য পজিশন ইন ল ইজ দ্যাট দ্য গভর্নর, পজিশন ইন ল আইনের যে অবস্থান সেখানে, দ্যাট দ্য গভর্নর, রাজ্যপাল, এনজয়েস, উপভোগ করেন, কমপ্লিট ইমিউনিটি, সমস্ত রকমের সম্পূর্ণ মুক্তি, সম্পূর্ণ নিরাপদ তিনি, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না। ভারতবর্ষের কোনো কোর্ট নেই যেখানে যে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ইস্যু করতে পারে বা অ্যারেস্ট করতে পারে বা কোনো প্রসিডিং শুরু করতে পারে বা ইনিশিয়েট করতে পারে বা চালাতে পারে। ঠিক আছে, এইটাই বলার জন্য আমি আপনাদের সামনে এসেছিলাম। আশা করি আপনারা জানতে পারলেন এবং অবগত হলেন এবং আপনাদের ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।